শুকনো বানটা কি জানেন? শুকনো বানটা হলো একটা এমন বান যেটা মারলে পরে মানুষের শরীরের মধ্যে এমন এমন রোগ দেখা যাবে, সে শুকিয়ে যাবে, গা থেকে পুরো মাংস সামড়ে শুকিয়ে হাড় ফাড় বেরিয়ে আসবে এবং চামড়ার ওপরে আর্থিক অবস্থা খারাপ হয়ে যাবে, সংসার থেকে পয়সা বেরিয়ে যাবে, সে বুঝতে পারবে না সব কিছু ভালো চলছিল, আচমকা কী হলো, ইনকাম হচ্ছে, ইনকাম থাকছে না, একের পর এক রোগ দেখা দিচ্ছে, হাত পা শুকিয়ে যাচ্ছে, মুখ পুরো গালফাল ঢুকে যাচ্ছে ভেতর দিকে। কারোর উপর বান মারা হচ্ছে কি এটাও চেক করা যায়? মোটামুটি বান হয় দু রকমের, আচ্ছা, একটা শুকনো বান, এটা অগ্নিবান বা ওটাকে জলাবানও বলে। হ্যাঁ জ্বালাবান। শুকনো বান একেবারে আর্থিক সংকটে আর্থিক সংকটে ফেলে দেবে, শারীরিক সংকটে ফেলে দেবে, শেষ করে দেবে সব দিক দিয়ে। এটাকে ঠিক টাইম, এটা প্রথম ধরা পড়লে পরে ভালো, একবার যখন গেঁথে যায় বানটা তখন বের করা খুব কঠিন ব্যাপার। এটাকে বান মারার মিডিয়ামটা তো তান্ত্রিকই হয়, সাধারণ মানুষ তো বান মারতে পারে না। তার মানে এই যে যারা এই বান মারার কাজগুলো করছে এটা তো এক প্রকার নিম্ন মার্গের কাজ। নিম্নমার্গের কাজ, এটা একটা খারাপ কাজ। আমাদের কাছে এরকম কাজ আসে না বলবো না, কিন্তু আমরা করি না, কারণ খারাপ কাজ করলে সেটা কিন্তু তোমার উপর থেকে খালি খালি যাবে না, খারাপটা তুমিও ফেরত পাবে। পাইমন নিয়ে তুমি একটা কাজ করেছো, রিমোনোলজি আর কি, সেটা তুমি যদি আমাদের দর্শকদের একটু বলো। এটা ঠিক কোনো নেগেটিভিটি কাটানোর কাজ পাইমন করে না। পাইমন করে হলো দুজন যে সম্পর্ক আছে দুজনের মধ্যে সেটাকে আরও গভীর করা, বা তাদের মধ্যে কোনো রকমের বশীকরণ করে তাদেরকে দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে একে অপরের থেকে, সেটাকে নর্মাল করা আগের মতো, এই কাজগুলো পাইমন করে। বলতে গেলে অ্যাট্রাকশনটা বাড়ায় দুজনের মধ্যে, মানে রিলেশনশিপের উপরে হ্যাঁ। পাইমন কাজ করে। হ্যাঁ, এই কেসটা এসেছিলো আমার কাছে প্রায় 8 মাস আগে। তো স্বামী স্ত্রী বিয়ে করেছে, প্রায় 2 মাস ভালোভাবে সংসার করেছে, সব ভালো চলছে বাড়িতে, বা আচমকা 1-2 সপ্তাহের মধ্যে কী হলো, ঝগড়া খুব বেড়ে গেল, ছোটো ছোটো মানে বউটার খুদ ধরতে শুরু করে দিয়েছে শাশুড়ি মা বর দুজন মিলে। তারপরে আচমকা একদিনকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। আচমকা 2 সপ্তাহের মধ্যে কী হলো, গরম করে হয়ে যায় কখন, আমি বললাম তার একটা নাম পাঠাও, ফটো পাঠাও, গোত্রটা পাঠাও, চেক করে দেখি। ওটা হলো, আমি চেক করলাম, তার উপরে ডিমান্ডের কাজ করা হয়েছে। তাদের দুজনের মধ্যে যে কাজটা করা হয়েছিল যাতে তাদের দুজনের মধ্যে সম্পর্কটা খারাপ হয়ে যায়, তাদের শাশুড়ির মধ্যে সম্পর্কটা খারাপ হয়ে যায়, সেটাকে ঠিক করার জন্য আমাকে পাইমনকে ইউজ করতে হয়েছে। এই ব্ল্যাক ম্যাজিক করে কারোর ব্যবসার উপর ক্ষতি করা যায়, অনেক বড় ক্ষতি করা যায়। সোনার দোকানটা চলতো খুব ভালো, সেলও ভালো আসতো, কাস্টমারও ভালো আসতো, যা 2 মাসের মধ্যে কী হলো, দোকানটায় কাস্টমার আসা বন্ধ হয়ে গেল। কাস্টমার সামনে থেকে আসছে, ঘুরে চলে যাচ্ছে, ভেতরে ঢুকছে না। তার মাটিটাকে আমরা যখন আসনে বসে চেক করলাম তখন জানা গেল তার দোকান এবং তার ওপর দুজনের ওপরই ব্ল্যাক ম্যাজিকের কাজ করা হয়েছে। ওর আশেপাশের কোনো দোকানদারই করেছে। আমরা তাকে একটা কবচ দিলাম যে কবচটা ধারণ করুন, তারপর 1 সপ্তাহ পর জানান কেমন চলছে না চলছে। সে 1 সপ্তাহ পর আমাদেরকে ফোন করলো যে আগের মতো পুরো যে বন্ধ হয়ে গেছিলো সেটা এখন একটু ঠিক হয়েছে, মানে কাস্টমার যে আসছিলো ঘুরে চলে যাচ্ছিলো, কাস্টমার এখন আসছে, মোটামুটি আসছে আগের থেকে। এটা কি চেক করা যায়, মানে কার ওপর কিছু ব্ল্যাক ম্যাজিক বা কিছু করা আছে কিনা? চেক করা যায়। নর্মালি আমরা যখন প্রেডিকশান করি, অনেকে আছে ট্যারট কার্ড ইউজ করে, অনেকে আছে পেন্ডুলাম ইউজ করে, সবভাবেই করা যায়, কিন্তু কিছু কিছু ব্যাপারে এমন হয়ে যায় সেই কাজগুলো অন্যভাবে করা যাবে না, ডিমন দিয়েই করতে হবে। সেইভাবে ধরা পড়েই যাবে যে এটা ডিমন দিয়েই করা হয়েছে। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসেন। আজকে আমরা পেয়ে গেছি অভিজিৎ দাসকে, যিনি ইন্ডিয়ান তন্ত্র এবং ডেমোনোলজি নিয়ে কাজ করে থাকেন। অভিজিতের বিভিন্ন কেস আমি নিজে শুনেছি, তো আমার সেটা শোনার পর মনে হলো যে আপনাদের সামনে অভিজিৎকে যদি নিয়ে আসতে পারি তাহলে বেশ সুন্দর হয়, ব্যাপারটা ওর নিজের মুখেই শোনা যাবে এই কেসগুলো। অভিজিৎ, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমি আপনাদের এই পডকাস্টটাকে অনেক দিন দিয়েই ফলো করছিলাম, আসারও ইচ্ছে ছিল, আজকে আসতে পারলাম। কেমন লাগছে এসে? বেশ ভালোই লাগছে, ইচ্ছাটা পূরণ হয়ে গেল আসার। তো আজকে যে গল্পগুলো বলবো, প্রথমে একটা দিয়ে শুরু করি। একদম এটা নিয়ে শুরু করবো, মা তারা নিয়ে শুরু করি। একদম। তো এই কাজটা আমার কাছে এসেছিল প্রায় 1 বছর আগে। তারা আছে একটা সোনার দোকান, ঠিক আছে, সোনার দোকানটা চলতো খুব ভালো, সেলও ভালো আসতো, কাস্টমারও ভালো আসতো, যা 2 মাসের মধ্যে কী হলো, দোকানটায় কাস্টমার আসা বন্ধ হয়ে গেল। কাস্টমার সামনে থেকে আসছে, ঘুরে চলে যাচ্ছে, ভেতরে ঢুকছে না, সে বুঝতে পারছে না কি হলো। তার দোকান ভালো চলছিল, সব ঠিকঠাক ছিল, আচমকা কাস্টমার আসা বন্ধ হয়ে গেল। যার সবারই একটা আরম হবে, তাই না? খুব স্বাভাবিক ব্যাপার এটা।
তারপর সে একদিনকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল যে একবার ভিজিট করার জন্য সাইটটা। আমরা গেলাম। প্রথমে যখন ভালো করে দেখলাম কিছু আমাদের চোখেও ধরা পড়লো না, কিন্তু আমরা ওখান থেকে একটু মাটি চেক করার জন্য নিয়ে এসেছিলাম। হ্যাঁ, মানে যেটা তো করতেই হয় কাজের জন্য। তার মাটিটাকে আমরা যখন আসনে বসে চেক করলাম তখন জানা গেল তার দোকান এবং তার ওপর দুজনের ওপরই ব্ল্যাক ম্যাজিকের কাজ করা হয়েছে। ওর আশেপাশের কোনো দোকানদারই করেছে, আচ্ছা, কারণ এই কাজগুলো এমনি এমনি করা যায় না। এই জন্য তার একটা পার্সোনাল কিছু দরকার পড়বে, হয় ডিএন হোক, ইউজ করা জামা কাপড়, কিছু একটা দরকার পড়বে। মানে যার উপর করা হবে তার কিছু একটা দরকার পড়বে, ছাড়া করা যাবে না, করা যাবে অত পাওয়ারফুল কাজ করা যাবে না। নাহলে তো সবাই সবার উপর করে ফেলতে পারতো। ঠিক, সেটাই তো এটা বোঝাই গেল যে পাশাপাশি কেউই করেছে এটা, তারা ফ্যামিলির কেউ হতে পারে বা পাশাপাশি কোনো দোকানদার হতে পারে। সে তাকে আমরা বললাম ব্যাপারটা, সে বললো এর কোনো মানে উপায় আছে ঠিক করার জন্য। আমরা তাকে একটা কবচ দিলাম যে কবচটা ধারণ করুন, তারপর 1 সপ্তাহ পর জানান কেমন চলছে না চলছে। সে 1 সপ্তাহ পর আমাদেরকে ফোন করলো যে আগের মতো পুরো যে বন্ধ হয়ে গেছিলো সেটা এখন একটু ঠিক হয়েছে। মানে কাস্টমাররা যে আসছিল ঘুরে চলে যাচ্ছিল, কাস্টমার এখন আসছে, মোটামুটি আসছে আগের থেকে, কিন্তু আগে যেরকম কাস্টমারের সেলটা ছিল সেরকম আসছে না। আচ্ছা, তার মানে এই ব্ল্যাক ম্যাজিক করে কারোর ব্যবসার উপর ক্ষতি করা যায়, অনেক বড় ক্ষতি করা যায়। তাই কিন্তু না? এটা করার জন্য তার একটা কিছু দরকার, এমনি এমনি যে কেউ করতে পারবে না, অনেক দূর থেকে কেউ করতে পারবে না। একটা ওই মিডিয়াম দরকার ওটা করার জন্য। তার মানে অনেকেরই যে ব্যবসা হুট করে পড়ে যায় বা কিছু, সব ক্ষেত্রে কি এরকম কিছু হয়? মানে ব্ল্যাক ম্যাজিক করার সব ক্ষেত্রে? ক্ষেত্রে নাও হতে পারে, নাও হতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। আর আরেকটা জিনিস আমার যেটা মনে হয়, আমি এতগুলো পডকাস্ট করেছি সেখান থেকে একটা জিনিস আমার মনে হচ্ছে যে এই যে কারোর উপর ব্ল্যাক ম্যাজিক করা, এটা কিন্তু ম্যাক্সিমাম নিজের লোকেরাই করে, মানে খুব পরিচিতর মধ্যেই কিন্তু হয়। এটাই সাধারণত হয়, কারণ বেশিরভাগ দূরের লোকরা তো পাবে না না যেটা দরকার করার জন্য, তো ওরা কী করে করবে? দূর থেকে ব্ল্যাক ম্যাজিক করা যায় না। এবার যদি কোনোভাবে সে পাঠিয়ে দেয় জিনিসটা করার জন্য, ওটা ডিএনএ স্যাম্পেল কোনো রকমের বা কোনো পার্সোনাল আইটেম, তখন করা যেতে পারে, কিন্তু এটা বেশিরভাগ সময় হয় না। আচ্ছা, তারপর কি হলো সোনার দোকানটা? তারপরে তাকে আমরা বললাম যে আপনার যখন কাস্টমার আসা শুরু হয়েছে আবার, আপনি একটা যজ্ঞ করুন, যজ্ঞটা করার পর 1 মাস ওয়েট করুন, তারপর জানান কী হয়েছে। সে এলো, আপনারা তার সঙ্গেই আমরা বসে যজ্ঞটা করলাম, করে বললাম যে এবার আপনার যজ্ঞটা যখন হয়েছে ইফেক্টগুলো আস্তে আস্তে আরও কমা শুরু হয়ে যাবে ব্ল্যাক ম্যাজিকের। পুরোপুরি শেষ হতে টাইম লাগবে, কিন্তু আগের থেকে তাড়াতাড়ি কমবে এবার। সে ফিরে গেল। মোটামুটি 1 মাস পর তাকে ফোন করেছিলাম খবর নেওয়ার জন্য যে এখন কেমন চলছে। সে বললো দোকানের কাস্টমার এখন ভালোই আসা হচ্ছে, কিন্তু এখনও পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু আগের মতো যেরকম চলছিল, কিন্তু এখন মোটামুটি ঠিক হয়ে এসছে। আমরা বললাম ঠিক আছে চালিয়ে যান, আপনার দোকান আস্তে আস্তে পুরো দাঁড়িয়ে যাবে আগের মতো। আচ্ছা, যে কবচটা দেওয়া হলো, ওই কবচটা কিসের কবচ? কবচটা মা তারার কবচ। আচ্ছা এটা আমরাই নিয়ে আসি তৈরি করে, চার্জ করে, তারপর আমরা দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, মানে মা তারা রক্ষা করবে। হ্যাঁ, রক্ষাও করে, নেগেটিভ এনার্জিও কাটায়, কিন্তু পুরোপুরি শেষ করার জন্য একটা যোগ্য দরকার হয় যদি বড় সড়ো কোনো কিছু করে থাকে কেউ, নাহলে ওরা কবচে পুরোপুরি শেষ হয় না। আচ্ছা, আর একটা জিনিস তোমার কাছে আমি শুনছিলাম অফ ক্যামেরা, সেটা হচ্ছে যে পাইমন নিয়ে তুমি একটা কাজ করেছো, রিমোনোলজি আর কি, সেটা তুমি যদি আমাদের দর্শকদের একটু বলো। পাইমনের কাজটা কেমন আমি বলি, এটা ঠিক কোনো নেগেটিভিটি কাটানোর কাজ পাইমন করে না। পাইমন করে হলো দুজন যে সম্পর্ক আছে দুজনের মধ্যে সেটাকে আরও গভীর করা, বা তাদের মধ্যে কোনো রকমের বশীকরণ করে তাদেরকে দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে একে অপরের থেকে, সেটাকে নর্মাল করা আগের মতো, এই কাজগুলো পাইমন করে। বলতে গেলে অ্যাট্রাকশনটা বাড়ায় দুজনের মধ্যে, মানে রিলেশনশিপের উপরে পাইমন কাজ করে। হ্যাঁ, মানে রিলেশনশিপের কোনো সমস্যা হলে সেটা পাইমনকে দিয়ে সলভ করানো যায়। হ্যাঁ হ্যাঁ, বলো। এই কেসটা এসেছিল আমার কাছে প্রায় 8 মাস আগে। আচ্ছা, তো স্বামী স্ত্রী বিয়ে করেছে, প্রায় 2 মাস ভালোভাবে সংসার করেছে, সব ভালো চলছে বাড়িতে, শাশুড়ি মা ভালো, বর ভালো, সব ভালো। বা আচমকা 1-2 সপ্তাহের মধ্যে কী হলো, ঝগড়া খুব বেড়ে গেল, ছোটো ছোটো মানে বউটার খুদ ধরতে শুরু করে দিয়েছে শাশুড়ি মা বর দুজন মিলে। তারপরে আচমকা একদিনকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। আচ্ছা, হ্যাঁ, বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে পুরো, মানে বউটাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। এবার এই নিয়ে আমার কাছে এসছে প্রায় 8 মাস হওয়ার পর, এটা ঘটনাটা ঘটেছে তারা 8 মাস হওয়ার পর আমার কাছে এসছে। তার মধ্যে সে অন্য জায়গায় ট্রাই করেছে, যজ্ঞ করিয়েছে, বশীকরণ করার চেষ্টা করেছে, ব্ল্যাক ম্যাজিকেরও ইউজ করার চেষ্টা করেছে, কিন্তু কাজ হয়নি। মানে অনেক কিছুই ট্রাই করে নিয়েছে, কিছুতেই কিছু হয়নি। আমার কাছে এসে যখন আমি ওখানে গেলাম, কথা বললাম তার সঙ্গে, বললো যে সব ভালো ছিল 2 মাসের মধ্যে, আচমকা 2 সপ্তাহের মধ্যে কী হলো, গরম করে হয়ে যায় কখন। আমি বললাম তার একটা নাম পাঠাও, ফটো পাঠাও, গোত্রটা পাঠাও, চেক করে দেখি। পাঠালো, আমি চেক করলাম, তার উপরে ডিমান্ডের কাজ করা হয়েছে।
ও, ডিমনেরই কাজ করা হয়েছে। ডিমনেরই কাজ করা হয়েছে। আচ্ছা। এবার এই ডিমনের কাজকে তো ডিমন দিয়ে কাটানো সহজ না, তো আমাকে কি করতে হয়েছে, এখানে দুখানা ডিমনের একটা কাজের উপর ইউজ করতে হয়েছে। আচ্ছা। তাদের দুজনের মধ্যে যে কাজটা করা হয়েছিল, যাতে তাদের দুজনের মধ্যে সম্পর্কটা খারাপ হয়ে যায়, তাদের শাশুড়ির মধ্যে সম্পর্কটা খারাপ হয়ে যায়, আচ্ছা সেটাকে ঠিক করার জন্য আমাকে পাইমনকে ইউজ করতে হয়েছে, আচ্ছা যাতে একে অপরের মধ্যে ওদের অ্যাট্রাকশনটা বাড়ে, কথাবার্তা আগের মতো চালু হয়, আবার রিলেশনশিপটা একটা স্টেবল হয়। সেটা হওয়ার পর না, সেটা হওয়ার আগে, এটা যখন কাজটা চলছে তার মধ্যে আরেকটা কাজ করতে হয়েছে, সেটা হলো কিং বেলের কাজ। আচ্ছা। কিং বেলটা কি করলো, তাদের যে ঘরটার ওপর যে কাজটা করা হয়েছিল, যে এই ঘরটার মধ্যে শান্তিতে ওরা থাকতে পারবে না, সেই কাজটাকে নেগেটিভিটিটা কাটানোর জন্য কিং বেলকে ইউজ করতে হয়েছে। আচ্ছা, কিংবেল কি করে, মানে কাজটা কি কিং বেল নেগেটিভিটি কাটায়, আপনার ওপর কোনো রকম কেউ কিছু করার চেষ্টা করলে সেটাকে কাটিয়ে ব্যাক পাঠিয়ে দেয় পুরো। আচ্ছা। হ্যাঁ, তো কিং বেল দিয়ে নেগেটিভিটিটা কাটাতে হয়েছে। তারপর আস্তে আস্তে একদিন কি হয়েছে, প্রায় আমার কাছে কাজটা করানোর 2 মাস পর তাকে ফোন করেছে যে আমরা মিটিয়ে নেবো এসব, তুমি ফেরত চলে আসো। আচ্ছা। 2 মাসের মধ্যে, যে 8 মাস ধরে কেউ করতে পারলো না। দুটো ডিমনের পাওয়ারের এতটাই কাজ, 2 মাসের মধ্যে তার বর তাকে ফোন করে বলছে ফিরে আসার জন্য। আচ্ছা, আমাদের গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা যদি তোমাকে ফোন করতে চায়, স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, এই নাম্বারে কখন ফোন করবে, নাকি হোয়াটসঅ্যাপ করবে, বা ফোন করার যদি কোনো টাইম থাকে সেটা তুমি যদি একটু বলো। ফোন করার টাইম তো হলো সকাল 12টা থেকে রাত 8টা। আচ্ছা। এই টাইমের মধ্যে ফোন করলে ফোনে পেয়ে যাবে, নাহলে হোয়াটসঅ্যাপ যখনই ইচ্ছা করতে পারে। হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়ার জন্য লোক রাখা আছে, তারা হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে নেবে, সব কিছু ডিটেলস দিয়ে দেবে কথা বলার জন্য। তাহলে ফোন করার জন্য ওইটাই। আচ্ছা, তুমি একটা কথা বললে যে চেক করে তুমি দেখেছো যে ডেমনের কাজ করা আছে, এটা কি চেক করা যায়, মানে কার ওপর কিছু ব্ল্যাক ম্যাজিক বা কিছু করা আছে কিনা? চেক করা যায়, চেক করা যায়, যদি বলি চেক করা যায়। নর্মালি আমরা যখন প্রেডিকশন করি, অনেকে আছে ট্যারট কার্ড ইউজ করে, অনেকে আছে পেন্ডুলাম ইউজ করে, সবভাবেই করা যায়। কিন্তু কিছু কিছু ব্যাপারে এমন হয়ে যায় সেই কাজগুলো অন্যভাবে করা যাবে না, ডিমন দিয়েই করতে হবে। আচ্ছা, সেইভাবে ধরা পড়েই যাবে যে এটা ডিমন দিয়েই করা হয়েছে। ঠিক ঠিক ঠিক। আর যে টাইম পিরিয়ডটা হয়ে গেছে, এটা অন্য কাজে এতক্ষণ হতো না। যে এত 8 মাসের জন্য তাকে পাঠিয়ে দিয়েছিল, একটা ফোন পর্যন্ত করেনি। এত পাওয়ারফুল কাজ অন্য লোকে সহজে করবে না 2 মাসের মধ্যে। হ্যাঁ। আচ্ছা, তোমার কাছে আরেকটা আমি গল্প শুনছিলাম, মা কালীকে বেস করে তুমি একটা ক্রিয়া করেছিলে, সেই গল্পটা তুমি যদি আমাদের দর্শকদের বলো। হ্যাঁ, নিশ্চয়ই বলবো। এই গল্পটা আমারও একটা প্রচুর ভালো এই কাজটা হয়েছিল, কারণ এইরকম কাজ সহজে আসে না, যেখানে যে ক্লায়েন্ট তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো, যদি তার 2 মাসের মধ্যে আগে কিছু না করা হতো, তার প্রাণের উপর ঝুঁকি আসতে পারতো। এমন অবস্থা হয়ে গেছিলো তার, যে হাজবেন্ডটার অবস্থা এত খারাপ হয়ে গেছিলো। তার যে ওয়াইফ, সে প্রথমে আমাকে ক্লায়েন্ট মানে কন্ট্যাক্ট করার পর ফটো পাঠিয়েছিল 2খানা দেখার জন্য। একটা তার 2 মাস আগের ফটো, একটা তার কারেন্ট ফটো। ফটো দুটোকে দেখে চেনা যাচ্ছে না যে এটা সেম লোক, সেম যে মানুষ, দুটো ফটোকে দেখে চেনা যাচ্ছে না, এমন অবস্থা হয়ে গেছিলো। লোকটার ওপরে শুকনো বান মারা হয়েছিল। শুকনো বানটা কি জানেন? তুমি বলো। শুকনো বানটা হলো একটা এমন বান যেটা মারলে পরে মানুষের শরীরের মধ্যে এমন এমন রোগ দেখা যাবে, সে শুকিয়ে যাবে, গা থেকে পুরো মাংস সামনে শুকিয়ে হাড় ফাড় বেরিয়ে আসবে, এবং চামড়ার ওপরে মানে ক্রমশ শুকিয়ে যাবে। যত খাবে খাওয়ার গায়ে লাগবে না, পুরো শুকিয়ে যাবে গা হাত পা। আর্থিক অবস্থা খারাপ হয়ে যাবে, সংসার থেকে পয়সা বেরিয়ে যাবে, সে বুঝতে পারবে না সব কিছু ভালো চলছিল, আচমকা কি হলো, ইনকাম হচ্ছে, ইনকাম থাকছে না, একের পর এক রোগ দেখা দিচ্ছে, হাত পা শুকিয়ে যাচ্ছে, মুখ পুরো গাল ফাল ঢুকে যাচ্ছে ভেতর দিকে, কঙ্কালের মতো দেখতে লাগছে, এরকম অবস্থা হয়ে যায়। আমি প্রথমে ছবি দুটোকে যখন দেখলাম আমি বুঝে গেছি যে এর উপরে শুকনো বান ইউজ করা হয়েছে, কারণ দুটো ছবিকে দেখলেই ওটা বোঝা যাচ্ছে। আমি ওদেরকে ডাকলাম যে একবার আপনি আসুন। উনি না আসতে পারলো, আপনি আসুন, আমার সাথে কথা বলুন। উনি এলেন, ওর সঙ্গে কথা বললাম আমরা। ব্যাপারটা হলো, উনি প্রথমে এসব কথায় বিশ্বাস করতেন না ভালো করে, মানে তন্ত্র, ব্ল্যাক ম্যাজিক এগুলোতে কিছুই মানতেন না। উনি ভাবতেন যে এটা কোনো রোগ হতে পারে, কিছু হতে পারে। উনি এই ব্যাপারে প্রায়, এটা হয়েছে 6 মাস আগের কথা বলছি, 6 মাস ধরে অনেক ডাক্তার দেখিয়েছেন, হসপিটালে গেছেন, কেউ কোনো রোগ ধরতে পারছেন না, ধরতে পারবে না, কারণ যখন সুপার ন্যাচারালভাবে কোনো রকম কিছু করা হয়, এটা তো নর্মালভাবে ধরা পড়বে না না। তো কোনো কিছু ধরা পড়ছে না, তার রোগটা আরও গেরিয়ে বসছে। তখন কী করেছেন, তখন উনি সুপার ন্যাচারালের কাছে আসা শুরু করেছেন আস্তে আস্তে। আচ্ছা।
তো এরকম করতে করতে কয়েকজনের কাছে গেছেন, কাজ যখন হয়নি ঘুরতে ঘুরতে আমাদের কাছে এসছেন। আমি বললাম প্রথমে যে শুকনো বান মারা হয়েছে, আর এটা এত টাইম যখন হয়ে গেছে এটা কিন্তু সহজে উঠবে না, বান কাটাতে টাইম লাগবে, আর এতে খরচা মোটামুটি পড়বে। উনি বললেন ঠিক যা হোক এনাকে ঠিক করে দিন। তো ওখান থেকেই আমাদের কাজটা শুরু হলো। 21 দিনের কাজ, আচ্ছা, যজ্ঞ হচ্ছে, তান্ত্রিক ডাকা হয়েছে বান কাটানোর জন্য, আমি ছিলাম, একসঙ্গে বসে কাজ হচ্ছে কয়েকজন, ভাবতে পারছেন কি অবস্থা। এভাবে 21 দিন ধরে করতে করতে প্রায় 21 দিনের মাথায় ওনার শরীর আগের থেকে অনেকটা ঠিক হয়েছে। যে উনি খাবার খেতে পারছিলেন না, খাবার খেয়ে রাখতে পারছিলেন না, এখন মোটামুটি খাবার টাবার খেতে পারছেন। ওই সময় গিয়ে ওনাকে আরও কটা কবচ দিলাম, বললাম এগুলোকে ঘরে রাখুন, এগুলো রাখুন, আপনার নেগেটিভিটিটা আরও কাটবে, আর কেউ যাতে আরও নেগেটিভিটি না পাঠাতে পারে এটার জন্য প্রোটেকশানটা রাখুন। তো উনি বললেন ঠিক আছে। আমি বললাম 1-2 মাস ওয়েট করুন, দেখুন কি অবস্থাটা কেমন হয়। তো এই 21 দিন যজ্ঞ করে যে কাজটা করা হলো এটা হলো গিয়ে বানটাকে কাটা হলো। আচ্ছা, এই বানটা কাটার পর বানের প্রভাবটা আসা বন্ধ হয়ে গেল, কিন্তু যেটা আগে হয়েছে সেটাকে রেমেডি করতে তো টাইম লাগবে। তো তার জন্য ওই কবচগুলো দিলাম, বললাম এগুলো প্রোটেকশনের জন্য, আর নেগেটিভিটি দূর করবে। এইভাবে বললাম 1 মাস পর আবার যোগাযোগ করতে। তো শরীর তো আগে থেকে খাওয়া দাওয়া এখন করতে পারছে, ঠিক আছে আগের থেকে। 1 মাস পর যোগাযোগ করেছে, এখন মোটামুটি ছবি দেখলে বোঝা যাচ্ছে যে যে অবস্থায় চলে গেছিলো তার থেকে কতটা রিকভার করেছে 1 মাসের মধ্যে। এটাই মা কালীর পাওয়ার। লোকে ওয়েস্টার্ন ডাউন বলে, আমি বলবো মা কালীর পাওয়ারও কম না। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই যে অনেকেই আছে যে মনে করে যে তার উপর বান মারা হয়েছে, যেরকম তুমি বললে যে ব্ল্যাক ম্যাজিক বা ডেমনের কাজ চেক করা যায়, কারোর উপর বান মারা হয়েছে কিনা এটাও চেক করা যায়? মোটামুটি বান হয় 2 রকমের, আচ্ছা, একটা শুকনো বান, এটা অগ্নিবান বা ওটাকে জলাবানও বলে। হ্যাঁ, জ্বালাবানো বলে। ওটার কাজ অতটা মানে ডেঞ্জারাস না যতটা শুকনো বানের কাজ হয়। ওটার কাজ হলো গিয়ে তোমার শীতকালে তোমার শরীর ভালো থাকবে না, গা হাত পা জ্বালা করবে, সবসময় মন ঠান্ডার মধ্যে গরম লাগবে, এটা একটা অস্বস্তি করবে, কিন্তু শরীরটাকে অতটা খারাপ করে দেবে না। আচ্ছা, কিন্তু শুকনো বানটা ওই দিক দিয়ে খুবই ডেঞ্জারাস। শুকনো বান একেবারে আর্থিক আর্থিক সংকটে ফেলে দেবে, শারীরিক সংকটে ফেলে দেবে, শেষ করে দেবে সব দিক দিয়ে। এটাকে ঠিক টাইম, এটা প্রথম প্রথম ধরা পড়লে পরে ভালো, একবার যখন গেঁথে যায় বানটা তখন বের করা খুব কঠিন ব্যাপার এটাকে। আচ্ছা, তোমার কি মনে হয় যে মানুষ বান কেন মারে? এবার কে কারোর ক্ষতি করতে চাইছে, ক্ষতি করার কারণটা কি সেটা তো আমি বলতে পারবো না, আমি ঠিক করতে পারবো। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে যে বান যে মারে মানুষজন, কেউ বান মারছে, বান মারার মিডিয়ামটা তো তান্ত্রিকই হয়, সাধারণ মানুষ তো বান মারতে পারে না। তার মানে এই যে যারা এই বান মারার কাজগুলো করছে এটা তো এক প্রকার নিম্নমার্গের কাজ। নিম্নমার্গের কাজ, এটা একটা খারাপ কাজ। আমাদের কাছে এরকম কাজ আসে না বলবো না, কিন্তু আমরা করি না, কারণ খারাপ কাজ করলে সেটা কিন্তু তোমার উপর থেকে খালি খালি যাবে না, খারাপটা তুমিও ফেরত পাবে। আচ্ছা আচ্ছা, তুমি প্রোটেকশন নিতে পারো, কিন্তু প্রোটেকশন তোমার পুরোপুরি বাঁচাবে না। এই যে তুমি কথাটা বললে যে আমার উপরেও আসবে আমি যদি খারাপ কাজ করি, তাহলে আমাকে তুমি একটা কথা বলো, এই যে তুমি যে বানটা কাটাচ্ছ বা যারা বান কাটায়, আমি তোমার কথাই বলছি, তুমি যে এই 21 দিন ধরে বানটা কাটালে, যে বানটা মেরেছিল তার উপর কি কোনো এফেক্ট পড়বে? সেটা তো আমরা বলতে পারবো না, কারণ তাকে আমরা জানিও না এটা কে মেরেছে, এটা বোঝা যাবে না কে মেরেছে, এতটাই পাওয়ারফুল এটা। ও, এরা মেরেছে বোঝা যাবে, ঠিক করা যাবে, কিন্তু কে মেরেছে সেটা তো আমরা বলতে পারবো না, এই ব্যাপারটাই বলা যাবে না। আচ্ছা, ইন্ডিয়ান তন্ত্র একটা বাজে ব্যাপার, এটা বলাও যাবে না কে মেরেছে, কারণ এটাতে তোমার কিছু দরকারও নেই, কোনো পার্সোনাল জিনিস বা ডিএনএর দরকার নেই, তোমাকে দূর থেকে কেউ মেরে দিতে পারবে, এটা বলার কোনো রাস্তাই নেই ওখানে। আচ্ছা, আরেকটা তুমি বলছিলে যে ডেমোনোলজির যে আরেকটা কেস আছে, এই কেসটা করেছিলাম আমাদের ডিমোনোলজিতে সব থেকে পাওয়ারফুল যে লুসিফার, এটা তার কাজ। কারণ এই কাজটা যেই টাইমের মধ্যে যে কাজ করতে বলা হয়েছিল এটা আমার ইম্পসিবল মনে হচ্ছিল, যে এটা হবে না, সম্ভব নয় টাইমের মধ্যে করা। এই কাজটা আমাদের ইন্ডিয়ানেরই একজন, কিন্তু সে ইউকেতে থাকে এখন। আচ্ছা, এদের সম্পর্কের এটা কাজটা, ঠিক আছে, এদের সম্পর্ক মোটামুটি 6 মাস বিয়ের পর ভালো গেছে, গিয়ে তার স্বামীর জানি না কোনো কারণে তাকে ডিভোর্স দিতে বলেছে। 6 মাস পরে বিয়ে? হ্যাঁ, আচ্ছা, ডিভোর্স চাইছে এখন। সে ডিভোর্স দিতে চাইছে না এখন, কারণ তাকে ডিভোর্স দিলে পরে এখন ইউকেতে থাকতে দেবে নাকি ঠিক নেই, ইন্ডিয়াতে ফেরত আসতে হতে পারে আবার। এই জন্য অনেক জায়গায় কথা বলেছে, আমাদের কাছেও কথা বলেছে, আমরা বললাম যে এখন পুরো কথাটা আমাদের বলতে হবে, নাহলে আমরা কিছু করতে পারবো না এই ব্যাপারে। সে যখন বললো যে এটা প্রায়
4 মাস আগে সে ডিভোর্সের জন্য অ্যাপিল করে দিয়েছে কোর্টে। মানে হাজবেন্ড? হ্যাঁ, আচ্ছা। আর ওখানে ডিভোর্স নিতে হলে প্রায় 6 মাস তো টাইম দিতে হবে আগে, তার আগে তো দেবে না। দেবে। 2 মাসের মধ্যে তার হাজবেন্ডকে পুরো ফিরিয়ে আনতে হবে, আচ্ছা আর ডিভোর্সটাকে ক্যান্সেল করাতে হবে, আচ্ছা। তাহলে হবে না। মানে 4 মাস অলরেডি হয়ে গেছে। হয়ে গেছে, সেই তারপর আমাদের কাছে এসছে। আচ্ছা। তাই বললাম 2 মাসের মধ্যে তো এটা অতটা সহজ না না কাজটা করা। এটা ইন্ডিয়ান তন্ত্রের মধ্যে 2 মাসের মধ্যে হাজব্যান্ডকে পুরোপুরি এরকম ঘুরিয়ে আনা, যে ডিভোর্স অ্যাপিল করে দিয়েছে কোর্টের মধ্যে। তাই বললাম এটা লুসিফারের কাছে একমাত্র হতে পারে, কিন্তু এখানে খরচা কিন্তু বেশি হয় লুসিফারের কাছে। আমি এটা তাকে বললাম, তিনি বললেন যেভাবে হোক খরচা নিয়ে কোনো মাথায় নিতে হবে না, আপনি কাজটাকে যেভাবে হোক করে দিন। তো আমি কাজটাকে করা শুরু করলাম। প্রায় 1 মাস ধরে আমি কাজটাকে টানা করে যাচ্ছি। ওই সময় অবধিও কোনো রেজাল্ট পাওয়া যায়নি। তার হাজব্যান্ডের কাছে কোনো ফোনও আসেনি, কোনো খবর পাওয়া যায়নি, কোর্ট থেকেও কোনো আর কিছু হয়নি। প্রায় তার ডিভোর্সের যে ডেটটা, আমি কাজ টানা চালিয়ে যাচ্ছি, তাই কিছু জিনিস করতে বলেছি, দিয়েছি, সেগুলো সে করছে। প্রায় 3 দিন আগে যে ডেটটা দেওয়া হয়েছিল কোর্টে যাওয়ার জন্য, ডিভোর্সের ফাইনাল ডেট, 3 দিন আগে হাজব্যান্ড তার বাড়িতে এসছে, বলছে কোর্টে যাওয়ার দরকার নেই, ব্যাপারটা আমরা আমাদের মধ্যে মিলিয়ে নিই, ডিভোর্সটা করার দরকার নেই, আমার ভুল ছিল, আমি ফিরে চলে আসো। এইভাবে পুরো মিটিয়ে নিয়েছে ব্যাপারটা, সলভ হয়ে গেল পুরো, যেখানে সে ডিভোর্স ফাইল করে দিয়েছিল তার উপর। মানে ডেট অবধি ঠিক হয়ে গেছিল। তার মানে লুসিফার এতটাই পাওয়ারফুল। ওই টাইমের মধ্যে 1.5 মাসের মধ্যে কাজটা হয়ে গেছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই যে ডেমনের কাজ বা করতে গেলে যে খরচাপাতির কথাটা বলছো তুমি, যে খরচাপাতি লাগে, আমি যদি সাধারণ মানুষ হই, ধরো আমি তোমার ক্লায়েন্ট, ঠিক আছে, আমি তোমার কাছে গেছি, যে গিয়ে বলছি যে আমার এরকম এরকম একটা সমস্যা হয়েছে, আমি একটা কাজ করাতে চাই। এবার তুমি আমাকে বললে যে লুসিফারকে দিয়ে করালে, আমি তো বলবো না ওটা যে খরচা আছে, কারণ সব কাজের জন্য তো সব কিছুর দরকার নেই। তোমার নর্মাল জ্বর সর্দি কাশি হলে তুমি কি করোনার ভ্যাকসিন নিতে যাবে? না, আমি বলতে চাইছি যে ধরো যে তুমি বললে যে এই কাজটা করতে একটা হিউজ অ্যামাউন্ট খরচা আছে, কাকে দিয়ে করাচ্ছ তুমি সেটা বললে, এটা হিউজ অ্যামাউন্ট খরচা আছে। তা আমি তোমাকে যদি প্রশ্ন করি যে এত টাকা কেন লাগে, কারণ মানুষের এই প্রশ্নটা থাকেই যে এত টাকা কেন লাগবে কাজটা করাতে, তো তোমার উত্তর কি হবে, কেন লাগবে? লুসিফারের যে কাজটা, এটা একদিনের কাজ না। তোমার কাজটা যে কদিন না কমপ্লিট হচ্ছে সে কদিন এই কাজটা চলবে, টানা চলবে, প্রত্যেক দিন চলবে। আচ্ছা, মানে যতদিন না, আর ততদিন তুমি অন্য কোনো কাজ করতে পারো না, কারণ লুসিফারের কাজ এতটাই এনার্জি টেনে নেবে শরীর থেকে, কিছু কিছু সময় এমন হয় যে লোকের মাথা ঘুরে যায়, লুসিফারের কাজ করার পর মাথা ঘুরে যায়, কোনো কোনো কাজ উঠে দাঁড়াতে পারে না, এতটা এনার্জি টেনে নেয় শরীর থেকে। তো ওই কাজ করার পর অন্য কোনো কাজ করাও সম্ভব না, আর যতক্ষণ ওই কাজটা কমপ্লিট না হচ্ছে অন্য কাজ করতে পারবে না সে এমনি। তো দামটা তো এমনি যায় না না। আচ্ছা, তুমি তো এরকম কাজ করো, অনেক নেগেটিভ এন্টিটি তো তুমি ফিল করো, তোমার কাছে এরকম কোনো কেস এসেছে যেখানে এরকম কোনো ভূত দেখা গেছে বা এরকম কিছু? হ্যাঁ, এরকম একটা কেস আমার কাছে এখন এসছে, তা তোমাকে আমি গল্পটা প্রথম থেকে বলি। কেসটা হলো গিয়ে একটা ফ্ল্যাটে পুরো ওদের পরিবারটা থাকে, ঠিক আছে, তাদের একটা মেয়ে ছিল আগে, মেয়েটার শরীর খুব খারাপ হয়ে কোনো কারণে মারা গেছিলো। ডিটেলসে আমরা এখনো জিজ্ঞেস করিনি, কারণ কেসটা নেবো নাকি আমার এখনো ঠিক নেই, ঠিক আছে। আচ্ছা। মেয়েটা মারা যাওয়ার পর প্রায় 1 বছরের বেশি কেটে গেছে, তাদের এখন একটা ছেলে আছে, আর স্বামী স্ত্রী থাকেন ওখানে। কিছু টাইম হয়ে গেছে, তারা রাত্রেবেলা করে নানা রকম শব্দ শুনতে পান। তারা, ছেলেটা তো ওখানে একা থাকে ওর নিজের ঘরে, এটা নিজেদের ঘরে থাকে দুজন। তারা বেরিয়ে চেক করে যে কেউ ঢুকলো নাকি, চোর টোর ঢুকতে পারে ঘরে, ওটা চেক করে, কিন্তু কিছু দেখতে পায় না। ডোর লোক থাকে, সব জিনিসপত্র যেমন ছিল সেরকম থাকে, কিছু পড়ে থাকে না, আওয়াজ হওয়ার মতো, কিন্তু তার আওয়াজ পায়, মানে কেউ আছে, মানে হেঁটে বেড়াচ্ছে বা আওয়াজ পায়। সকালবেলা তারা কি করেছে, সিসিটিভিটাকে চেক করেছে যে কিসের জন্য আওয়াজটা এসছে, কোত্থেকে এসছে। আচ্ছা, মানে ওই ফ্ল্যাটের সিসিটিভি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো সিসিটিভিটা চেক করে তারা দেখতে পেয়েছে যে রাতের অন্ধকারের মধ্যে, রুমটা তো অন্ধকার ছিল, সাদা রঙের ফিগার, ট্রান্সপারেন্ট, এপার ওপার দেখা যাচ্ছে, সেরকম ফিগার ঘরের মধ্যে হাঁটা চলা করছে, এই মাথা ও মাথা, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, এখানে হাত দিচ্ছে,
কিছু ফেলতে পারছে না, হাতে বারবার চলে যাচ্ছে, কিন্তু হাঁটা চলা করছে ভেতরে। তা একা না, একজন ছোট রয়েছে, তার সঙ্গে বয়স্ক একজন রয়েছে, দেখে বোঝা যাচ্ছে তিনি বয়স্ক, কারণ বড়, একটু চুল টুল এরকম দেখা যাচ্ছে, পুরো ফিগারটা সাদা, এবার ওবার দেখা যাচ্ছে ফ্লোয়িং এরকম। এটা দেখে তাদের তো চমকে গেছে যে এটা কি, এরকম তো কখনো তারা বিশ্বাস করেনি। আমি নিজে ভূতে বিশ্বাস করতাম না এর আগে, আমি নেগেটিভিটি বিশ্বাস করি, কিন্তু ভূত ব্যাপারটা যেরকম ওই ব্যাপারটা ঠিক বিশ্বাস করতাম না। এই কেসটা আসার পর এটা ভাবছি আমি এখন এই কেসটা নেবো কি নেবো না। এটা ঠিক করতে গেলেও এটা অনেক বড় ব্যাপার আছে, এই জন্য যোগ্য করতে হবে, তান্ত্রিক ডাকতে হবে, ইন্ডিয়ানে হবে নাকি ঠিক নেই, তার জন্য আবার ওয়েস্টার্নের যোগ করতে হতে পারে। মানে তোমার কাছে এসেছে যে এটাকে ঠিক করে দেওয়ার জন্য, হ্যাঁ। রিমুভ করে দেওয়ার জন্য। তারাই বললো যে তাদের একটা মেয়ে ছিল আগে যে মারা গেছিলো, আমি ভাবলাম মেয়েটা হতে পারে, কিন্তু তারপর ভাবলাম মেয়েটা যদি হতো তো শুধু মেয়েটা থাকতো, মেয়েটার সঙ্গে বয়স্ক লোকটা কেন, সে কেন ওখানে রয়েছে? কারণ একটা ঘরের মধ্যে মেয়েটা মারা গেছে, তার ওখানে সোলটা ট্র্যাপ হয়ে থাকতে পারে, কিন্তু বয়স্ক লোকটা কোত্থেকে আসবে? তার তো ওখানে থাকার কোনো কথাই না, সে কোত্থেকে আসবে? মানে মেয়েটা একাও নয়, আরো না। একজন আছে ওর সাথে। দুজন। কেসটা আমার কাছে রয়েছে, এখন আমি ওটা হোল্ডে রেখেছি, কিছুদিন হয়েছে, 2 দিন হয়েছে আমার কাছে এসছে, আমি এখন ভাবছি কেসটা নিয়ে কি করা যায়। মানে তোমাকে চিন্তা করতে হবে কেন, মানে কেসটা কি খুব টাফ? কেসটা টাফ না, কিন্তু এই যে ব্যাপারগুলো হোস্টের এখানে একটা ডেঞ্জার ব্যাপারটা কি বলুন তো, আপনি কেসটা ঠিক করতে যাবেন, তাদের জায়গায় ঠিক করে দিলেন, কিন্তু এটা কোনো গ্যারান্টি না যে তারা আপনার বাড়িতে আসবে না। ও বাবা, এরকম হয় নাকি? আপনাকে ফলো করতেই পারে তারাকে আপনি ওখান থেকে বার করে দিচ্ছেন, তারা যদি আপনার উপর গ্রাজ রাখে যে এর উপর আমরা কিছু করতো, তা আপনার বাড়িতে ওরা আসতেই পারে। তার জন্য এক্সট্রা আমাকে প্রোটেকশন নিতে হবে, এক্সট্রা আমার বাড়িতে যোগ্য করাতে হবে, অনেক কাজ আছে এর জন্য। সেগুলো ছাড়া এই কাজ, ওটা টাইমও লাগবে অনেক, তো আমার অন্য কাজগুলো আটকে যাবে এটা করতে গেলে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে যে ডেমোনোলজি ইউজ করে ইনকামের প্রবলেম কি মেটানো যায়? হ্যাঁ, 2 জন আসে। আচ্ছা আমি আপনাকে একটা নিয়ে কথা বলছি আজকে, সে হলো মারবাস। আচ্ছা। মারবাস এমন জিনিস, আপনার যদি ইনকাম না হয়, ইনকাম আটকে থাকে, এর কাজ করলে কোথা থেকে আপনাকে ইনকাম পাঠিয়ে দেবে আপনি নিজেই বুঝতে পারবেন না। আপনার টাকা আটকে আছে কোথাও। আমি আপনাকে একটা কেসের কথা বলছি, ইনি আপনাদের কাছে এসেছিলেন, এনার প্রায় 8 লাখের মতো টাকা এই জায়গায় আটকে আছে, ইনভেস্ট করেছিলেন, তো ওরা কাজও করছে না, টাকাটা ফেরত দিচ্ছে না। তো ইনি আমাদের কাছে এসেছিলেন, তো এনার সাথে আমরা মারবাস নিয়ে কাজ করেছিলাম, প্রায় 1 মাস ধরে কাজটা চলেছে। 1 মাসের মধ্যে তিনি প্রায় 4 লাখের মতো টাকা পেয়ে গেছেন। আচ্ছা, 8 লাখের মধ্যে, মানে ওই কাজ চলার টাইমের মধ্যে। হ্যাঁ। আর ইনি প্রথমে এসে বিশ্বাস করছিলেন না যে এরা আপনারা স্ক্যাম করে দেবেন, কি করে দেবেন। আমি বললাম 1 মাসের মধ্যে যদি আপনি রেজাল্ট না পান তাহলে আপনার টাকা আমরা ফেরত দিয়ে দেবো। ইনি 1 মাসের মধ্যে হাফ টাকা পেয়ে গেছেন যা আটকে ছিল। আচ্ছা, এখানে আমাদের দর্শকদেরও ঠিক সেম প্রশ্নটা থাকতে পারে যে এই পুরো জিনিসটা স্ক্যাম নয় তো, সেক্ষেত্রে অ্যান্সার কি হবে? এবার ব্যাপারটা হলো যে বিশ্বাস রাখতে পারবে না তার কাজ এমনি সহজে হতে চায় না, কারণ নিজের মধ্যে যদি একটা নেগেটিভিটি থাকে, তারপর দিয়ে কত নেগেটিভিটি আপনি রিমুভ করবেন। যদি সে নিজে জেনারেট করতে থাকে নেগেটিভিটি, তো আপনার কাজটা ওখানে এমনি আটকে থাকবে। এটা বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস না থাকলে কাজ কখনো এগোবে না। বিশ্বাস ছাড়া এইসব কিছু হয় না। তারপর কি বললো সে টাকাটা পেলো, তো সে বলছে হাফ তো পেয়ে গেলাম, 50%, এখন তো আটকে রয়েছে। তাকে আমরা বললাম যে ঠিক আছে, আপনার কাজটা তো চলছে, 1 মাস হয়েছে, আপনি আর একটু টাইম নিন, 1 মাস 1.5 মাস আরও টাইম নিন। তো তিনি বললেন যে ঠিক আছে আর 1-2 মাস ওয়েট করি। আমি বললাম ঠিক আছে, আপনার কাজটা তো চলছে, আপনি মারবাসের সঙ্গে কাজটা করাচ্ছেন, আমাদের সাথে করাতে থাকুন, আপনার টাকা আপনি পেয়ে যাবেন। তো প্রায় এখনও কাজটা চলছে, দেখা যায় এটা এখনও চলছে কাজটা। আচ্ছা, কি হয় দেখা যাক, এটা এখনো শেষ হয়নি, হাফ টাকা তো পেয়ে গেছেন, এখনো হাফ বাকি। অভিজিৎ, অনেক অনেক ধন্যবাদ গোসাই ঠাকুরের আড্ডায় আসার জন্য। অভিজিতের নাম্বার তো স্ক্রিনে যাচ্ছে, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়াই রয়েছে। আপনাদের যদি কারো দরকার হয় আপনারা ওখান থেকে কল করে নিতে পারেন এবং হোয়াটসঅ্যাপও করতে পারেন। আজকের পর্ব এখানেই শেষ, দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন গোসাই ঠাকুরের আড্ডা, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন লাগলো আজকের এপিসোডটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার।